পুরো পদ্মা সেতুর জন্য অপেক্ষা আর মাত্র এক সপ্তাহ। কাল বসছে 40তম স্প্যান, দেখা মিলবে সেতুর 6 কিলোমিটার। আর একটি উঠলেই জোড়া লাগবে মাওয়ার সঙ্গে জাজিরার। সময়টা আমাদের এখন ফেভারেবল, এই ফেভারেবল সময়টা কাজে লাগেই আমরা আপনার চেষ্টা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাইপলাইনে ভারত থেকে দেশে ঢুকবে তেল, বছরে আসবে 43,000 টন জ্বালানি। দিনাজপুরে 130 কিলোমিটার ইন্দো বাংলা পাইপলাইন নির্মাণ কাজ উদ্বোধন। প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে বাংলাদেশের খরচ বিশ্বের সর্বোচ্চ। দফায় দফায় বেড়েছে প্রায় অর্ধেক প্রকল্পেরই ব্যয়। দুর্নীতি ও অপচয়ই কারণ বলছেন বিশেষজ্ঞরা। শনিবার থেকে দেশে 10 জেলায় শুরু করোনার অ্যান্টিজেন টেস্ট। ভারতের নিজস্ব ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল শুরু, কলকাতায় নিলেন মেয়র ফিরহাদ হাকিম। এবং 2019 সালের সেরা জাতীয় চলচ্চিত্র ন ডরাই ও ফাগুন হাওয়া, অভিনয়ে শ্রেষ্ঠ তারিক আনাম ও নবাগত সুনেরা। অপেক্ষা আর মাত্র 2টি স্প্যানের, তারপরেই দৃশ্যমান পুরো পদ্মা সেতু। সে অপেক্ষার অবসান ঘটাতে কাল বসছে 40তম স্প্যান। মাঝ নদীতে 11 ও 12 নম্বর পিলারে এ স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে পুরো 6 কিলোমিটার সেতু। বাকি স্প্যানটি বসবে আগামী সপ্তাহে। এসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। স্বপ্ন জোড়া লাগার অপেক্ষা। মধ্যখানের দূরত্ব মাত্র 300 মিটার। মাওয়া প্রান্তে 10টি আর জাজিরা প্রান্তের 29টি স্প্যান মিলে দৃশ্যমান আছে 39 স্প্যান। সেইখানে বাকি আছে যে 2টি, চলতি মাসেই বসবে তা। তারপর নদীর এপার ওপার জুড়ে এক সুতোয় বেঁধে ফেলা হবে পুরো পদ্মা সেতু। দৃশ্যমান হবে 6.15 কিলোমিটার। সেতুর ইতিহাসে সবচেয়ে বেশি স্প্যান বসেছে গত 2 মাস অক্টোবর ও নভেম্বরে। প্রতি মাসে রেকর্ড 4টি করে বসেছে 8টি স্প্যান। মাওয়া প্রান্তে যেখানে মাত্র 2টি স্প্যান ছিল, সেখানে এখন পুরো 10টি স্প্যানে দৃশ্যমান 1.5 কিলোমিটার সেতু। পাড়ের সাথে সেতুর মিলন ঘটেছে, এখন দুই প্রান্ত মিলবে এই 2টি স্প্যান বসানো হলে। পরিকল্পনা অনুযায়ী একটি স্প্যান বসছে মাসের প্রথম শুক্রবারে। গত 27শে নভেম্বর সবশেষ যে স্প্যানটি বসেছে তার পাশেই 11 ও 12 নম্বর পিলারে বসানো হবে নতুন স্প্যান। তবে এই স্প্যানটি বসাতে কারিগরি কিছু কাজ আগে সেরে রাখার উদ্দেশ্যে একদিন আগেই বৃহস্পতিবার এটিকে পিলারের কাছে নিয়ে গিয়ে রাখার পরিকল্পনা নেওয়া হয়। শুক্রবার পিলারের উপর তোলার আগ পর্যন্ত মাঝ নদীতে স্প্যানবাহী ট্রেনটির নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনীর টহল বোট। আগে তো এটা করা যায়নি, কথাটা বুঝছেন না। এখন আমরা বিভিন্ন কারণেই আমরা পারতেছি, সময়টা আমাদের এখন ফেভারেবল, এই ফেভারেবল সময়টা কাজে লাগেই আমরা আপনার চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকালে শুরু হবে স্প্যান বসানোর কাজ। একটি নতুন স্প্যান বসা মানেই স্বপ্নের মুকুটে নতুন একটি পালক যোগ হওয়া। 40তম স্প্যানের মাধ্যমে প্রাপ্তি ঘটবে পুরো 6 কিলোমিটারের। বাকি একটি স্প্যান বসলেই সামনে আনন্দক্ষণ। এহসান জুয়েল, সমসংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশ সরাসরি জ্বালানি তেল পাবে। বছরে আসবে 43,000 টন তেল। পরিবহন খরচ কমানো এবং মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে আজ থেকে শুরু হয়েছে পাইপলাইন স্থাপনের কাজ। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তেল সরবরাহ শুরু হলে অর্থনৈতিকভাবে সুফল পাবে উত্তরাঞ্চলের মানুষ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। উত্তরাঞ্চলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভারত থেকে সরাসরি দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড তেল ডিপোতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে 2018 সালে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তারই ফলশ্রুতিতে বৃহস্পতিবার পার্বতীপুরের সোনাপুকুর অংশে পাইপলাইন বসানোর কাজ শুরু হয়। পাইপলাইন ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে 130 কিলোমিটার বাংলাদেশের পঞ্চগড় নীলফামারী হয়ে পার্বতীপুরে আসবে। খুব কষ্ট করে রিয়াবাদ করছি, কিন্তু এখন যদি তেল পাওয়া যায় সুবিধা হয় তাহলে আমার কৃষকের ঘরে উপকার হইবে।
এতে তেল সংকটে পড়তে হবে না বলে মনে করেন পেট্রোল পাম্প মালিক সমিতি। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অবহেলিত 3 জেলার মানুষজনের দোরগোড়ায় আমরা ডিজেল সরবরাহ সঠিক সময়ে এবং সঠিক মূল্যে দিতে পারব। পাইপলাইনের কাজ শেষ হলেই ভারত থেকে তেল সরবরাহ শুরু হবে বলে জানায় ভারতীয় পক্ষ। পাইপলাইন চালু হলে চাহিদা অনুযায়ী বিভিন্ন সেক্টরের জন্য পর্যাপ্ত তেল সরবরাহ করতে আমরা সক্ষম হব। পেট্রোলিয়াম কর্পোরেশন মনে করে তেল সরবরাহ শুরু হলে অর্থনৈতিকভাবে সুফল পাবে উত্তরাঞ্চলের মানুষ। কৃষিকাজে জ্বালানি তেলটা যাতে সবাই সময় মতো পায়, যদি খরচ কমে তেলের দামটা কমার উপরে প্রভাব পড়তে পারে। এই পাইপলাইন দিয়ে বছরে 43,000 মেট্রিক টন তেল পরিবহন সম্ভব। 520 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি নির্মাণ কাজ শেষ হবে 2022 সালের জুন মাসে। সময় সংবাদ, দিনাজপুর। প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে বাংলাদেশের খরচ বিশ্বের সর্বোচ্চ। চলতি অর্থবছরে একনেক সভায় অনুমোদিত প্রায় অর্ধেক প্রকল্পেরই ব্যয় বেড়েছে দফায় দফায়। বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতি ও অপচয়ের কারণেই বাড়ছে ব্যয়। হরিপদ সাহার রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত শহর রক্ষা বাঁধের ওপর 15 কিলোমিটার দীর্ঘ আউটার রিং রোড নির্মাণ প্রকল্পটি 2013 সালে একনেকে অনুমোদন হয়। 2011 সালে সিডিএর হাতে নেওয়া 856 কোটির প্রকল্প তখনই এক দফা সংশোধিত হয়ে দাঁড়ায় 1496 কোটিতে। 2018 সালে ব্যয় বাড়িয়ে করা হয় 2426 কোটি টাকা। 3 দফা সময় বাড়িয়েও পুরো কাজ শেষ হয়নি এখনো। একই রকম অবস্থা 2009 সালে হাতে নেওয়া কক্সবাজার বিমানবন্দর প্রকল্পের। 6 দফা সময় বাড়িয়েও কাজ শেষ না হলেও ব্যয় প্রায় 7 গুণ বেড়ে দাঁড়িয়েছে 2015 কোটিতে। চলতি অর্থ বছরের সবশেষ 6 একনেক সভা পর্যালোচনা করেও দেখা যায় অনুমোদিত 27 প্রকল্পের 12টি সংশোধিত। বাংলাদেশের পার কিলোমিটার রোড কনস্ট্রাকশন ব্যয় এই মুহূর্তে পৃথিবীতে হাইয়েস্ট, প্রায় 60 কোটি টাকার কাছাকাছি। সেটা রেলের পার কিলোমিটারেই যান আর একটা ব্রিজের পার কিলোমিটারেই যান। 2009 থেকে 2019 পর্যন্ত 10 বছরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসন পর্যালোচনায় দেখা যায় প্রকল্প বাস্তবায়নের ব্যয় ও মেয়াদ না বাড়াতে তিনি বারবার তাগিদ দিয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রভাবশালীদের দৌরাত্ম্য আর বাস্তবায়ন অদক্ষতায় অবস্থার উন্নতি হচ্ছে না বলে মনে করেন পর্যবেক্ষকরা। আমাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অন্যতম কারণ হচ্ছে যে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের ক্রয় প্রক্রিয়াকে প্রভাবান্বিত করা এবং কার্যাদেশ বিক্রয় করা অনিয়মের মাধ্যমে। যখন প্রজেক্ট ডেভেলপ করা হয় তখন প্রজেক্ট ফিজিবিলিটি বা প্রজেক্ট প্ল্যান সেখানে ঘাটতি থাকছে। প্রজেক্ট যখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে তখন তার মনিটরিংয়ে ঘাটতি আছে। অক্টোবর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 4 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে প্রায় 13%। এডিপি বাস্তবায়নের এ হার গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনা ও বন্যার পর শুষ্ক মৌসুম শুরু হওয়ায় গতি ফিরেছে ঢাকার চারপাশের নদী তীর রক্ষার কাজে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান ঢাকা অংশে পাড় ঘেঁষে ইতিমধ্যেই 70% স্থায়ী সীমানা পিলার বসানোর পাশাপাশি প্রায় শেষ পর্যায়ে রয়েছে দখল রোধে করা কিওয়াল ও ওয়াক অন পাইল নির্মাণের কাজ। তবে ডিপিপি জটিলতায় 22 কিলোমিটার ওয়াকওয়ের কাজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ অংশের তীর রক্ষার কাজের অগ্রগতি নিয়েও দেখা দিয়েছে সংশয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। তুরাগ নদের মোহাম্মদপুর অংশের ঢাকা উদ্যান পার্ক অন্যতম নদী দখল প্রবণ এলাকা হওয়ায় মাটির নিচ থেকে 78 ফুট উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে টানা 1 কিলোমিটার এলাকায়। ঠিক এর দুই পাশে টানা 3 কিলোমিটার নদী পাড় জুড়ে করা হচ্ছে ওয়াক অন পাইল। কিওয়ালটা এত বেশি পক্ত করে তৈরি করা হয়েছে, আগামী 100 বছরের মধ্যে যদি কেউ নদী ভরাট করতে চায় অথবা কেউ মাটি কেটে নিয়ে যেতে চায় তাহলে এই কিওয়ালের প্রয়োজন পড়বে। বিএডব্লিউটি বলছে ঢাকা অংশের 4,500 সীমানা পিলারের মধ্যে ইতিমধ্যে 2,500 নির্মাণ শেষ হলেও এগোয়নি 6টি আরসিসি জেটির কাজ। সিটি কর্পোরেশনের নিরুৎসাহের কারণে ইকো পার্ক 6টি থেকে কমিয়ে আনা হয়েছে মাত্র 1টিতে। আর নানা জটিলতায় নারায়ণগঞ্জ অংশে এখনও শেষ হয়নি প্রাথমিক কাজও। নারায়ণগঞ্জে এখন 25 কাজ হয়েছে, আরও সময় লাগবে। নারায়ণগঞ্জের জন্যই হয়তো আমরা একটু বেশি সময় লাগতে পারে। 15টি টেন্ডার করেছি, 30 কিলোমিটার ওয়াকওয়ে, ব্যাংক প্রোটেকশন। বাকি যে 22 কিলোমিটার থাকলো সেই 22 কিলোমিটারের টেন্ডারটা আমরা করতে পারছি না, কারণ আমাদের ডিপিপিটা রিকাস্ট করতে হয়েছে। নৌ প্রতিমন্ত্রী জানান নদী রক্ষার এবারের এ কাজে কেউ চূড়ান্ত বাধা দিয়ে পার পাবে না। যে স্বপ্নটা মানুষ দেখছে ঢাকার চারপাশের নদীগুলোকে ঘিরে, আমরা এই প্রকল্প বাস্তবায়ন করে তাদের স্বপ্ন যে জায়গাটা আমরা নিতে পারি। সংশ্লিষ্টরা মনে করছেন এই শীত মৌসুমে কাজের গতি যদি দ্বিগুণ আকারে বাড়ানো না যায় তাহলে
নির্দিষ্ট সময় 2022-এর জুনের মধ্যে ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ শেষ করা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ। অনুমোদনের 2 মাস পর অবশেষে করোনা নির্ণয়ে দেশে র্যাপিড টেস্ট শুরু হচ্ছে শনিবার থেকে। প্রাথমিকভাবে 10টি জেলায় শুরু হচ্ছে এই কার্যক্রম। যেসব এলাকায় পিসিআর টেস্টের ব্যবস্থা নেই সেই এলাকায় পাঠানো হবে র্যাপিড টেস্ট কিট। এর মধ্যে 1 লাখ কিট আনা হয়েছে, শিগগিরই আসছে আরও 1 লাখ। করোনার সঙ্গে প্রায় 9 মাস কাটিয়ে দেওয়ার পর এখনও শনাক্তে একমাত্র নির্ভর করতে হচ্ছে পিসিআর টেস্টে। ল্যাবের সংখ্যা 1 থেকে 100 হলেও বিশেষজ্ঞরা বরাবরই বলে আসছেন প্রয়োজনের তুলনায় তা কম। সেক্ষেত্রে র্যাপিড টেস্টেরই তাগিদ দিচ্ছিলেন তারা। এ বিষয়ে সিদ্ধান্তে নেয়ারও প্রায় 2 মাস পর অবশেষে র্যাপিড টেস্ট শুরু করছে সরকার। প্রথম দিকে জেলা শহরগুলোতে পাঠানো হবে কিট। পিসিআর টেস্ট নেই এমন 10টি জেলায় এরই মধ্যে পৌঁছে গেছে কিট। শরীর থেকে রক্ত নিয়ে কিটের মাধ্যমে তা থেকে প্লাজমা আলাদা করে ভাইরাস টেস্ট করাকে অ্যান্টিজেন টেস্ট বলে। এরই মধ্যে কার্যক্রমের দক্ষতা বাড়াতে দেয়া হয়েছে প্রশিক্ষণ। কিছু কিট আমরা পেয়েও গেছি, আর কিছু কিট আসছে। আমরা যে কোনো মুহূর্তে অ্যান্টিজেন টেস্ট শুরু করতে পারবো। কেন্দ্রীয় ঔষধাগারের মাধ্যমে এরই মধ্যে কেনা হয়েছে 2 লাখ কিট, যার অর্ধেক বিতরণ হয়েছে, বাকিটা আসছে সপ্তাহে। তাছাড়া দাতা সংস্থার অনুদানেও মিলবে বেশ কিছু কিট, তাই সংকটের শঙ্কা নেই। আরও 1 লাখ খুব সহসাই যুক্ত হচ্ছে, 2 লাখ। তারপরের প্রক্রিয়া চলমান আছে, কেনার প্রক্রিয়া চলমান আছে। মানে কখনো সরবরাহর যে লাইন বা সাপ্লাই চেইন এটি বিঘ্নিত হবে না। এই টেস্টের মাধ্যমে 15 মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফল, যা 70% বেশি সঠিক ফলাফল দেয়। করোনার মহামারীতে একসঙ্গে অনেক বেশি মানুষের পরীক্ষার আওতায় আনতে বিশ্বের অনেক দেশেই এই পদ্ধতি চালু রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেন, রাশিয়া করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পর এবার ভারতে নিজস্ব ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল শুরু হয়েছে। কলকাতায় নগর মেয়র ফিরহাদ হাকিম প্রথম ব্যক্তি হিসেবে এই ভ্যাকসিন নিয়েছেন। ভারতে বায়োটেক, সিরাম, ICMR সহ 7টি সংস্থার 4টি ভ্যাকসিন এই মুহূর্তে চূড়ান্ত ট্রায়ালে রয়েছে। আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। অবশেষে ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনার টিকা কোভ্যাক্সিনের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। ভারতের 6টি বড় শহর ছাড়াও দেশটির বিভিন্ন রাজ্যের জনবহুল জেলা ও থানা পর্যায়ে চলছে এই ট্রায়াল কার্যক্রম। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ রাজ্যটির 24টি জায়গায় একযোগে চলছে টিকা কার্যক্রম। কলকাতায় প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা নিয়েছেন নগর মেয়র ফিরহাদ হাকিম। এর আগে বুধবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকর। जनता के लिए वैक्सीन निकलेगा उस दिन हमारा आज का जो है आज हमारा सक्सेस है उस दिन सक्सेस। ভারতের তৈরি 4টি ভ্যাকসিনের মধ্যে কোভ্যাক্সিনের অগ্রগতি সবচেয়ে বেশি। এখনো পর্যন্ত এই ভ্যাকসিনটি 60% কার্যকর বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে ভারতের ঔষধ নিয়ন্ত্রণকারী সংস্থা ICMR জানিয়েছে খুব বেশি প্রয়োজন না হলে সবার এই ভ্যাকসিন নেয়ার দরকার পড়বে না। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। করোনার টিকা বাজারে আসছে, এই সুখবরের মধ্যেই নকল টিকার ব্যাপারে সতর্ক করল ইন্টারপোল। সংস্থাটির আশঙ্কা করোনা ভাইরাস প্রতিরোধী টিকা সরবরাহে বাধা দিতে তৎপর হয়ে উঠেছে দুর্বৃত্তদের নেটওয়ার্ক। তথ্য হাতিয়ে নিতে ওত পেতে আছে হ্যাকাররাও। এজন্য বিশ্বের 194 সদস্য দেশে গ্লোবাল অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। বিশ্বে করোনা মহামারী দেখা দেওয়ার পর থেকেই ভ্যাকসিন বের করতে তৎপর হয়ে ওঠে বিভিন্ন দেশ। শুরু হয় গবেষণা। স্মরণকালের কম সময়ের মধ্যে বুধবার প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন প্রয়োগে অনুমোদন দেয় ব্রিটেন। এরপরই রাশিয়াও আগামী সপ্তাহে টিকা কর্মসূচি শুরুর ঘোষণা দেয়। করোনা ভ্যাকসিন নিয়ে যখন নানামুখী আশার আলো, ঠিক সে সময় সংঘবদ্ধ অপরাধী চক্রের নিশানা হয়ে উঠেছে এটি, যা নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটি বলছে বাজারে নকল টিকা বিক্রি শুরু হতে পারে। সংস্থাটির মহাসচিব জুর্গেন স্টক বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার যেমন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তেমনি অপরাধীরাও প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন দেশের হ্যাকাররাও ভ্যাকসিন সংক্রান্ত তথ্য হাতিয়ে নিতে কার্যক্রম চালাচ্ছে। এজন্য ইন্টারপোল তাদের 194টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতর্কতা জারি করেছে। এদিকে আগামী সপ্তাহ থেকে ব্রিটেনে টিকাদান কর্মসূচির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আশাবাদ,
ভ্যাকসিন গ্রহণ করে মানুষ কাজে মন দেবে। -70 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে এই ভ্যাকসিনকে। 3 সপ্তাহের মধ্যে প্রতিজন 2টি করে ভ্যাকসিন নেবেন, তাই এটি সংরক্ষণই মূল চ্যালেঞ্জ আমাদের। ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজারের আশাবাদ 2021 সালের মধ্যে বিশ্বের অধিকাংশ মানুষের জন্যই ভ্যাকসিন নিয়ে আসতে পারবে তারা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি, তবু নেই শ্রমের কোনো মূল্য কিংবা সামাজিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি। অথচ মজুরিবিহীন গৃহস্থালী কাজের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন নারী। বিশেষজ্ঞরা মনে করেন এসব কাজের আর্থিক মূল্য নির্ধারণ ও স্বীকৃতি দেওয়া হলে অর্থনীতিতে নারীর অবদানের প্রকৃত চিত্র উঠে আসার পাশাপাশি প্রতিষ্ঠা পাবে নারীর অধিকার। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান মিন্টু। ভোরের আলোক ছটায় ছটফটানো হাঁস মুরগির ঘর খুলে শুরু হলো শাহানা বেগমের সকাল। হাঁস মুরগিকে খাবার দেয়া, গোয়াল ঘর পরিষ্কার, সকালের নাস্তা তৈরি, এমনিভাবে কাটে সকাল, আসে দুপুর। কোথাও নেই এক মুহূর্ত দম ফেলার ফুসরত। মহিলার তো কাজের কোনো শেষ নেই। আবার ছোট বাচ্চা ছেলে থাকলে তাকে গোসল করার লাগে, তাকে কাপড় চোপড় দেওয়ার লাগে। শহুরে শিক্ষিত নারী রিমার গল্পটাও আলাদা নয় কোনো অংশে। 2 সন্তান সহ 4 সদস্যের সংসার সামলাতেই কেটে যায় দিন। এক গ্লাস পানি যদি দিতে হয় সেটা আমার হাত দিয়ে ওকে ধরাই দিতে হবে, তাইলে খাবে, নাইলে খাবে না। সে এক গ্লাস পানি ঢেলে দিলে আমার কাছে ভালো লাগে। খাটানো না, জাস্ট তার থেকে আমার ভালোবাসা আদায় করে নেওয়া। তবে এত সব হতাশার মাঝে আশার আলো জ্বেলেছে উত্তরের জেলা গাইবান্ধা। এখানে ঘরের কাজে নারীর পাশাপাশি সিদ্ধহস্ত পুরুষ, নেই কোনো সংকোচ। মাটির কাজে যায়, আমি বাড়ির টুকটাক কাজগুলো করি। তবে সংসারে উৎপাদিত পণ্য বা সেবার আর্থিক মূল্যায়ন না থাকায় মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে নারীর অবদানের পূর্ণাঙ্গ চিত্র উঠে আসছে না। একটা মানুষের যদি আক্কেল, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা থাকে, সে যখন দেখবে তার পাশের মানুষটা এতগুলো কাজ করছে, সে কি একটু হাত বাড়াতে পারে না? আর্থিক মূল্যায়ন হতে পারে এটা যদি আমাদের দেশজ আয়ে গণনা করা হতো। পরিবার পৃথিবীর প্রাচীনতম প্রতিষ্ঠান, যেখানে নারী পুরুষের সম্মিলিত বসবাস। তবে কেন ঘরের কাজের দায় শুধু নারীকেই নিতে হবে? বরং এই কাজগুলোর দায় বিশেষ কোনো লিঙ্গের উপর না চাপালে একদিকে যেমন নারীর আত্মমর্যাদা বাড়ে, তেমনি তৈরি হয় নেতৃত্ব বিকাশের গুণাবলী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। বঙ্গবন্ধু টি-20 কাপে জেমকন খুলনার হয়ে খেলতে পারেন মাশরাফি বিন মুর্তজা। এরই মধ্যে মাশরাফিকে দলে নিতে আগ্রহের ব্যাপারে ইমেইলের মাধ্যমে বোর্ডকে জানিয়ে রেখেছে খুলনা টিম ম্যানেজমেন্ট। জানিয়েছেন খুলনা ম্যানেজার নাফিস ইকবাল। নড়াইল এক্সপ্রেসকে নিতে আবেদন করেছে ফরচুন বরিশালও। তবে সবকিছু নির্ভর করছে ম্যাচের পুরোপুরি ফিট হওয়ার উপর। সোনার চামচ বাঁকাও ভালো, প্রবাদ বাক্যটা খাপে খাপ মিলে গেছে মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রে। এখনো ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিটও হয়ে ওঠেননি। কেবল একটা দিন ম্যাচ দেখা দিয়েছিলেন মিরপুরের একাডেমি মাঠে, তাতেই ছাইচাপা আগুনের মতো জ্বলে উঠেছে বঙ্গবন্ধু টি-20 কাপে মাশরাফির খেলার বিষয়টি। আগে থেকেই সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদকে ভিড়িয়ে খাতা কলমে দলটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে জেমকন খুলনা। এবার নড়াইল এক্সপ্রেসকে পেতেও তোড়জোড় শুরু করেছে রূপসাপারের দল। বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়ে গেছে এরই মধ্যে। ডেফিনেটলি মাশরাফি এমন একটা নাম, এমন একটা প্লেয়ার যে ওকে সবাই নিতে চাবে। প্রসিডিউর হলো যে আমরা একটা মেল করেছি যে আমরা উই আর ইন্টারেস্টেড অন মাশরাফি, এরপর বোর্ড ডিসাইড করবে। তবে প্রতিযোগিতার মাঠে একা নয় খুলনা, দক্ষিণের আরেক দল ফরচুন বরিশালও আছে দৌড়ে। খুলনাও আবার অ্যাপ্লিকেশন করেছে, যেহেতু অ্যাজ পার দ্য পলিসি মানে অন্য কোনো টিম যদি অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে এটা লটারিতে চলে যাবে। যদিও দিল্লি এখনো বহুদূর, আগে ফিট হতে হবে মাশরাফিকে, দিতে হবে বিপ টেস্ট, আর একাধিক আগ্রহী দল থাকায় বাছাই প্রক্রিয়াও হবে ভিন্ন। বোর্ডের কিন্তু একটা পলিসি ছিল যে মাশরাফি যখন ইনক্লুড হবে, ইনিশিয়ালি যখন যেহেতু ড্রাফট লিস্টের নাম ছিল না, যখন ইনক্লুড হবে দের ইজ আ সার্টেন পলিসি যে এখানে অনেক টিম ইন্টারেস্ট করতে পারে, তারপর কি ধরনের পলিসি হবে। আমরা আমাদের দিক থেকে ইন্টারেস্ট শো করেছি। মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় সবশেষ মাঠে নেমেছিল নড়াইল এক্সপ্রেস। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরো পদ্মা সেতুর জন্য অপেক্ষা আর মাত্র 1 সপ্তাহ। কাল বসছে 40তম স্প্যান। দেখা মিলবে সেতুর 6 কিলোমিটার। আর একটি উঠলেই জোড়া লাগবে মাওয়ার সঙ্গে জাজিরার। পাইপলাইনে ভারত থেকে দেশে ঢুকবে তেল, বছরে আসবে 43,000 টন জ্বালানি। দিনাজপুরে 130 কিলোমিটার ইন্দো বাংলা পাইপলাইন নির্মাণ কাজ উদ্বোধন।
এবং প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে বাংলাদেশের খরচ বিশ্বের সর্বোচ্চ। দফায় দফায় বেড়েছে প্রায় অর্ধেক প্রকল্পেরই ব্যয়। দুর্নীতি ও অপচয়ই কারণ বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।